আজকের আলোচনায় সবাইকে প্রথম ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে আলোচনার বিষয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও। অর্থাৎ এই ভারত ছাড়ো আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা কতখানি ছিল। তাহলে এখানে যে বিষয়টা লিখতে হবে, ভূমিকা লিখতে হবে, গান্ধীজির নেতৃত্বে পরিচালিত ভারত ছাড়ো আন্দোলন পূর্বের গণ আন্দোলন গুলোর তুলনায় অনেক বেশি স্বতঃস্ফূর্ত বা হিংসাত্মক ছিল। মানে এর আগে যে আন্দোলনগুলো হয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এই সমস্ত আন্দোলনগুলির তুলনায় এই ভারত আন্দোলন ছিল অনেক বেশি স্বতঃস্ফূর্ত এবং হিংসাত্মক। পরে যেটা আছে, কংগ্রেসের প্রথম সারির নেতারা কারারুদ্ধ হলেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে আঞ্চলিক নেতাদের তত্ত্বাবধানে শহরে এবং গ্রামে আন্দোলনে অংশ নিয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনে কৃষকরা ছিল অনেক বেশি প্রত্যয়ী এবং ঐক্যবদ্ধ। এই সময় কৃষক আন্দোলনের মূল কেন্দ্র ছিল বাংলা এবং বিহার। ভারত ছাড়ো আন্দোলনের ভারতবর্ষে জুড়েই আন্দোলনটা হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় বা সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে বাংলা এবং বিহারে। এখানে এবারে বিহারের যে পয়েন্ট করা আছে, দেখো, ভারত ছাড়ো আন্দোলনের ব্যাপকতা দেখা যায় বিহারে। স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে প্রতিষ্ঠিত কিষাণ সভার প্রভাবে নানাভাবে বাড়তে থাকে। এই কিষাণ সভার প্রভাব নানাভাবে বাড়তে থাকে। কিষাণ সভার অধিকাংশ সদস্য ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেয়। এই কিষাণ সভার নেতৃত্বে মুঙ্গের, ভাগলপুর, এরপরে যে পরের পেজটা আছে, মুজফ্ফরপুর, পূর্ণিয়া, সাঁওতাল পরগনা প্রভৃতি অঞ্চলে কৃষক আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। সমসাময়িক সরকারি প্রতিবেদন থেকে জানা যায়, বিহারের জঙ্গি জনতার অধিকাংশই ছিল কৃষক। এই আন্দোলনটা অনেকটা জঙ্গি রূপ ধারণ করেছিল। এই কৃষক আন্দোলনের জেরে উত্তর ও মধ্য বিহারে 10টি জেলার 80% থানা বেদখল হয়ে গিয়েছিল। এই জনগণের যে আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে বিহারে যে থানা ছিল তার 80% থানা কিন্তু জনগণ দখল করে নিয়েছিল এই ভারত ছাড়ো আন্দোলনের সময়। মধুবনী অঞ্চলে প্রায় 5,000 সশস্ত্র জনতা স্থানীয় থানা আক্রমণ করে। বিহারের যে মধুবনী অঞ্চল, 5,000 মানুষ সেখানে কিন্তু স্থানীয় যে থানা তারা কিন্তু আক্রমণ করে। এছাড়া বিহার জুড়ে জমিদারদের বিরুদ্ধে কৃষকদের অভ্যুত্থান ঘটায়। সারা বিহার জুড়ে কিন্তু জমিদার বিরোধী একটা যে আন্দোলন, সেটা কিন্তু সেই সময় প্রবল আকার ধারণ করেছিল। এরপরে বাংলা জুড়ে যেটা হয়েছিল, দেখো, বাংলা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব বাংলাতেও পড়েছিল। এক্ষেত্রে অগ্রণী ছিল বাংলার মেদিনীপুর জেলা। এই মেদিনীপুর জেলার তমলুক, ভগবানপুর, পটাশপুর, খেজুরি, মহিষাদল, ময়না, সুতাহাটা, পাঁশকুড়া, নন্দীগ্রাম থানার কৃষিজীবী মানুষ আন্দোলনে সামিল হয় এবং খাজনা বন্ধ করে। এই সময় তারা কিন্তু জমিদারদের যে খাজনা দিত বা জমিদারদের মাধ্যমে যে ইংরেজদের খাজনা দেওয়া হতো, সে খাজনা কিন্তু দেওয়া বন্ধ করেছিল। এই সময় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে গড়ে তাম্রলিপ্ত জাতীয় সরকার। সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়, যে এদের নেতৃত্বে সেই সময় যে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল, অস্থায়ী একটা সরকার, এই সরকারের মাধ্যমে আন্দোলনটা পরিচালিত হয়েছিল। তমলুক, মহিষাদল, সুতাহাটা এবং নন্দীগ্রামে কৃষকরা রাস্তাঘাট কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল, যাতে ইংরেজ পুলিশরা তাদের সঙ্গে
সরাসরি যাতে সংঘর্ষ বা তাদের আন্দোলনে যাতে বাধা হয়ে না দাঁড়ায়, সেই জন্য কিন্তু তারা যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করেছিল এবং নন্দীগ্রাম থানা আক্রমণ করে। চাষি পরিবারের কন্যা মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান এই ভাষাড় আন্দোলনে, বিদ্যুৎ বাহিনীর বহু কৃষকের জীবনদান, কৃষক আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। এখানে যে তাম্রলিপ্ত জাতীয় সরকারের মাধ্যমে যে দুটো বাহিনী গঠন করা হয়েছিল, একটা হচ্ছে বিদ্যুৎ বাহিনী আর একটা ভগিনী সেনা। এটা আগে তোমাদের শর্ট কোশ্চেনেও বলেছিলাম যে ভগিনী সেনার প্রধান ছিলেন মাতঙ্গিনী হাজরা। এই পর্বে মেদিনীপুরের বীরেন্দ্রনাথ শাসমল কৃষক নেতা দেশপ্রাণ উপাধি লাভ করেন এই ভাষাড় আন্দোলনের প্রাককালে। এছাড়া বর্ধমান, হুগলি, হাওড়া, বালুরঘাট প্রভৃতি এলাকার কৃষকরা কিন্তু আন্দোলনে যোগ দেয়। এই বিষয়টা তোমরা কিন্তু বাংলার ক্ষেত্রে এটা কিন্তু লিখতে পারবে। এরপর বাকি বাংলা ছাড়া যে উড়িষ্যাতেও ভারতীয় আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। যেমন উড়িষ্যার কটক, কোলাপুর, তালচের প্রভৃতি অঞ্চলের কৃষকরা লক্ষণ নায়কের নেতৃত্বে থানা আক্রমণ করে খাজনা বন্ধ ইত্যাদি কর্মসূচির মাধ্যমে আন্দোলন জারি রাখে। থানা আক্রমণ, খাজনা বন্ধ এই ধরনের কর্মসূচি তারা গ্রহণ করেছিল। কৃষকরা পবিত্র মোহনের নেতৃত্বে চাষি মুলিয়া রাজ নামে নতুন স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে। উড়িষ্যার যদি স্বাধীন বা জাতীয় সরকার, উড়িষ্যাতে কোন জাতীয় সরকার যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেটার নাম যদি জানতে চায় তাহলে কিন্তু অবশ্যই চাষি মুলিয়া রাজ। যেমন আমাদের পশ্চিমবঙ্গের তাম্রলিপ্ত জাতীয় সরকার, তেমন উড়িষ্যাতে যেটা অস্থায়ী সরকার গঠিত হয়েছিল চাষি মুলিয়া রাজ এই যে পবিত্র মনের নেতৃত্বে। তাহলে এই স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে আন্দোলন তীব্রতর করে তোলে। এই সংগঠনের মাধ্যমে খাদ্য, বাসস্থান ও বস্ত্রের দাবি তোলা হয়। বন্দীদের মুক্ত করা হয়, যে সমস্ত যাদেরকে বন্দী করা হয়েছিল তাদের মুক্ত করা হয়েছিল। চৌকিদারি কর ও জমিদার কর বন্ধ করা হয় এবং জমিদারদের কাছারি বাড়ি আক্রমণ করা হয় এবং মহাজনদের থেকে ধান কেড়ে নেওয়া হয়। যাদের দ্বারা অত্যাচারিত হতো সাধারণ মানুষ তাদের উপরে চড়া হয়েছিল, তাদেরকে আক্রমণ করা হয়, তাদের থেকে ধান পর্যন্ত কেড়ে নেওয়া হয় যে মহাজনদের থেকে। এছাড়া অন্যান্য রাজ্য যেটা আছে গুজরাটের সুরাট, বারদৌলিতে, আহমেদাবাদ, ব্রোজ, খানদেশ প্রভৃতি অঞ্চলের কৃষকরা সরকারি নথিপত্র পুড়িয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে আন্দোলন চালিয়ে যায়। আহমেদাবাদ, গুজরাট এই সমস্ত জায়গাতেও কিন্তু সরকার বিরোধী আন্দোলন এই সময় কিন্তু প্রবল আকার ধারণ করে। এছাড়া মহারাষ্ট্রের সাতারা অঞ্চলে কৃষকরা সাতারা প্রতি সরকার গঠন করে 1943 খ্রিস্টাব্দে। এছাড়া পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু প্রভৃতি স্থানীয় কৃষক আন্দোলন তীব্র হয়ে ওঠে। এই ছিল এই ভারতীয় আন্দোলনে কৃষকদের ভূমিকা। এখানে গুজরাট, আহমেদাবাদ, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু প্রভৃতি স্থানের কৃষকরা কিন্তু এই ভারতীয় আন্দোলনে সামিল হয়েছিল এবং ইংরেজ বিরোধী বা জমিদার বা মহাজন বিরোধী আন্দোলনে তারা কিন্তু সামিল হয়। এই ছিল এটা বিষয় যে ভারতীয় আন্দোলনে কৃষকদের ভূমিকা কতখানি ছিল। তাহলে এই বিষয়টা তোমরা লিখতে পারবে। এরপরে পরের ভিডিও সেই সময় দেখাবো যে ভারতীয় আন্দোলনের সময়কালে যে তেভাগা আন্দোলন এবছর গুরুত্বপূর্ণ খুব কোশ্চেন, এটাও তেভাগা আন্দোলন কেন হয়েছিল সেটা পরের ভিডিওতে তোমরা পাবে। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করবে, লাইক দেবে, শেয়ার করবে, ভালো লাগলে কমেন্ট করবে, ভালো বা খারাপ যাই লাগুক তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট জানালাম। ঠিক আছে।